হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় সায়েন্সের চ্যাপ্টার 7 অণুজীবের জগৎ ক্লাস 8। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ পরিবেশের অণুজীবের ভূমিকা, যেমন কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ওষুধ প্রস্তুতি, বর্জ্য পরিষ্কারে কী অণুজীবের ভূমিকা আছে সেই সব সম্পর্কে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা ক্লাসগুলি এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে প্লেলিস্ট করা আছে ক্লাস 8 সায়েন্স বলে, সেখান থেকে তোমরা সমস্ত ক্লাস খুব সহজেই পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। অণুজীব যে শুধুমাত্র আমাদের ক্ষতিই করবে, আমাদের শরীরে রোগ সৃষ্টি করবে তা কিন্তু নয়। যেমন কৃষিতে খাদ্য প্রক্রিয়াকরণ, বর্জ্য পরিষ্কার এবং বিভিন্ন রকমের কাজে অণুজীবদের ভূমিকাও আছে। যেমন কৃষিতে অণুজীবদের কী ভূমিকা আছে না, অধিকাংশ উদ্ভিদ নাইট্রোজেনকে নাইট্রেট ও বা অ্যামোনিয়াম রূপে গ্রহণ করে। মাটিতে এই যৌগের পরিমাণ কম থাকায় অণুজীব মাটিতে নাইট্রোজেন যোগ করতে সাহায্য করে। তাহলে অধিকাংশ উদ্ভিদ কী করে? অধিকাংশ উদ্ভিদের বেড়ে ওঠার জন্য দরকার হবে নাইট্রোজেন। নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে গ্রহণ করে। কিন্তু মাটিতে কি? মাটিতে এই যৌগের পরিমাণ অনেক কম আছে। কিন্তু অণুজীব মাটিতে কি করে না, নাইট্রোজেন যোগ করতে সাহায্য করে। কিভাবে না, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে। কোন কোন ব্যাকটেরিয়া না, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এরা কি করে না, বাতাসে নাইট্রোজেনকে শোষণ করে। এই অণুজীবগুলি নাইট্রোজেন যুক্ত যৌগ তৈরি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে মাটিতে উপস্থিত এই ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দেয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। অণুজীবরা মারা গেলেও সেই নাইট্রোজেন মাটিতে মিশে যায়। এছাড়াও ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। এরা নাইট্রোজেন স্থিতিকরণ করে। তাহলে তোমাদের আগের দিনই বলেছিলাম যে শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, ডাল, সয়াবিন এইসব উদ্ভিদের মূলে কি না, রাইজোবিয়াম নামক এক ব্যাকটেরিয়া বসবাস করে, যে বাতাস থেকে নাইট্রোজেনকে শোষণ করে। একই রকম ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর এরাও মাটিতে উপস্থিত থাকে এবং এরাও বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দেয় এবং মাটির উর্বরতাও বৃদ্ধি পায়। এছাড়াও এই অণুজীবরা যখন মারা যায় তখনও নাইট্রোজেন মাটিতে মিশে যায়। এছাড়াও আরও কিছু কৃষিতে অণুজীবদের ভূমিকা আছে। কীরকম না, রাইজোবিয়াম বাতাসে নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এর কিছু অংশ উদ্ভিদ ব্যবহার করে এবং বাকিটা মাটিতে মিশে যায়। উদ্ভিদ বা প্রাণী মারা গেলে তাদের দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। তাহলে উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় তখন তাদের দেহের নাইট্রোজেনযুক্ত যৌগগুলিকে ভাঙতে সাহায্য করে অণুজীব। এরা ভেঙে কি করে না, অ্যামোনিয়া তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন প্রক্রিয়াটি কি না, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর এরা কি করে, এরা এক ধরনের ব্যাকটেরিয়া, এরা অ্যামোনিয়াকে নাইট্রাইট এবং নাইট্রেট এ রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। পাট গাছ পুকুরে বা ডোবার জলে ডুবিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পেকটিন নষ্ট করে, ফলে পাটের তন্তু সহজে আলাদা করা যায়। পাট গাছ থেকে পাটের তন্তু কিভাবে পাওয়া যায় তোমরা নিশ্চয়ই জানো না। পাট গাছগুলোকে না পুকুরের জলে বা ডোবার জলে ডুবিয়ে রাখা হয়, দিয়ে কিছুদিন পর সেখান থেকে পাটের তন্তু আলাদা করা যায়। ডুবিয়ে রাখলে কি হয় না, ব্যাকটেরিয়া পেকটিন সেখান থেকে নষ্ট করে দেয়। এরপর দেখব খাদ্য প্রক্রিয়াকরণে অর্থাৎ খাদ্য প্রস্তুতিতে অণুজীবদের কি ভূমিকা আছে। দেখো এখানে দু রকম অণুজীবের এখানে ছবি দেওয়া আছে। একটা হলো ল্যাক্টোব্যাসিলাস, একটা হলো ইস্ট। ল্যাক্টোব্যাসিলাস এমন ব্যাকটেরিয়া যেটা দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ দুধকে দইয়ে পরিণত করতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ভূমিকা আছে। এছাড়াও ইস্ট পাউরুটি তৈরি করতে সাহায্য করে। দই তৈরি
যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37°C উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। তোমরা দই তৈরি তো আগে জেনেছো, তোমরা ক্লাস 6-এ তোমরা পড়েছিলে যে দই তৈরি করার জন্য আগে থেকে পেতে রাখা একটু দইয়ের সাজা দরকার হয়, এবং দরকার হয় দুধ। সেই দইকে, সেই আগে থেকে পেতে রাখা দইকে যখন, সেই দইয়ের মধ্যে কি থাকে না, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। ওই দইকে যখন 37°C উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন সেই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, এবং ওই ব্যাকটেরিয়া কী করে না, দুধে উপস্থিত ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, এবং সেই তৈরি হয় কি, তৈরি হয় দই। বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়া ক্রিয়ার চিজ, কেক, ধোকলা, ইডলি, দোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো হয়। তাহলে এই যে ইস্ট, দেখবে যখন পাউরুটি, যখন ময়দাটা মাখানো হয়, তখন তার মধ্যে ইস্ট দেওয়া হয়, এবং কিছুক্ষণ গরম জায়গায় ঢেকে রাখলে কি হয় না, পাউরুটিটা অনেকটা ফুলে ওঠে, যার ফলে কি হয় না, পাউরুটি যখন তৈরি হয় তখন তার শরীরে যে দেখবে, মানে পাউরুটির মধ্যে দেখবে যে ছোট ছোট ফুটো ফুটো থাকে। তখন ফুটোগুলো কেন থাকে না, তখন তার মধ্যে উপস্থিত কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়, এবং সেই গ্যাস বেরোনোর জন্য সেখানে ফুটো সৃষ্টি হয়। অর্থাৎ পাউরুটি, ধোকলা, ইডলি, চিজ কেক এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় ইস্ট। ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহলে তৈরি করে। ব্যাকটেরিয়া ও অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। অ্যালকোহল তৈরিতেও ইস্টের ভূমিকা আছে। ফলের রসে থাকা শর্করাকে ইস্ট ভেঙে অ্যালকোহলে রূপান্তরিত করে। এবার দেখব যে কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব, মানে কোনো খাদ্যকে যদি দীর্ঘদিন রাখতে হয় তাহলে কিভাবে রাখলে সে অনেক দিন ভালো থাকবে। বলছে কোনো বায়ুশূন্য পাত্রে যদি ঢাকা দিয়ে কোনো খাদ্যকে রাখা হয় তাহলে সেটা রাখা ভালো হয়, বা কোনো বিশেষ মোড়কে রেখে, যেমন প্যাকেজিং করা। কোনো সবজি যেমন বাঁধাকপি ও ফলকে টুকরো বা কাটা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিলে ভালো থাকে। কোনো সবজি বা ফল, কাটা আমকে দেখবে আচার করে বা শুকিয়ে নিয়ে অনেক দিন ধরে ব্যবহার করা যায়। এছাড়াও মাছ, মাংস বা ফলে নুন মাখিয়ে দিলে অনেক দিন ভালো থাকে। কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করলে ভালো থাকে। ফলে চিনি যোগ করে খাদ্যকে কম তাপমাত্রায় রেখে। আর পাস্তুরাইজেশন ব্যাপারটা কি না, দুধকে গরম করে তাকে ঠান্ডা করে যদি ফ্রিজে রাখা হয়, তখন মানে ঢাকা দিয়ে যদি রাখা হয়, তাহলে সেই পদ্ধতিটিকে বলা হয় পাস্তুরাইজেশন। খাদ্যকে কম তাপমাত্রায় রেখে, আমরা ফ্রিজে খাবার রাখি অনেক দিন ভালো রাখার জন্য, তাহলে কম তাপমাত্রায় রেখে খাদ্যকে ভালো রাখা যায়। ফলে চিনি যোগ করে, যখন দেবে কোনো ফলকে যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে হয়, তখন তার মধ্যে চিনি যোগ করে রাখা হয়। কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজ এইসব রাখার জন্য তার মধ্যে ভিনিগার যোগ করতে হয়। মাছ, মাংস রাখার জন্য তার মধ্যে নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়। তাহলে এই রকমভাবে বেশ কিছু খাদ্যকে আমরা দীর্ঘদিন ধরে ভালো রাখতে পারবো। এবার দেখব যে ওষুধ প্রস্তুতিতে অণুজীবের কী ভূমিকা আছে। বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এইসব যৌগকে নানাভাবে বিশুদ্ধীকরণের ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। এই জীবনদায়ী ওষুধগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক আমরা কখন খাই? অ্যান্টিবায়োটিক খাই আমরা যখন কোনো অসুখ হয় বা জ্বর হয়, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমাদের জীবদেহে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে যার ফলে আমাদের কোনো অসুস্থ হয়েছি আমরা, তখন কি হয় না, তাদেরকে মারার জন্য আবার কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক ব্যবহার করা হয়। কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে যারা কি করে, ওই আমাদের দেহে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে মেরে ফেলে বা তাদের বৃদ্ধিতে বাধা দেয়।
তাহলে ওই ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলোকে কী করে না বিভিন্ন প্রকার রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া আর ছত্রাকগুলো দিয়ে এক ওষুধ তৈরি করা হয় এবং সেই ওষুধগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। তিনি এগার প্লেটে ব্যাকটেরিয়া বৃদ্ধি দেখেছিলেন, কিন্তু একটা প্লেট তিনি অসাবধানতা বশত খোলা রেখেছিলেন। প্লেটের উপরে একটা ছত্রাক ক্রমশ সংখ্যায় বাড়তে লাগলো এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাহত হলো। এই ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম নোটেটাম। এই ছত্রাকের দেহ থেকে পাওয়ার যৌগটি ছিল পেনিসিলিন, যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেছিলেন না আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি না পেনিসিলিন। পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা ছিল প্রথম। এরপর স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসেটিন, অ্যাম্পিসিলিনের মতো নানা অ্যান্টিবায়োটিক ওষুধ মানুষ আবিষ্কার করেছে। এইসব অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়। ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগে এরা কাজ করে না। কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কী হয়, কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়, কিন্তু ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগ, যেমন মনে করো করোনা ভাইরাস যখন মানুষের দেহে ছড়িয়ে পড়েছিল, তখন কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে কি সেগুলো ঠিক হয়েছিল? হয়নি। তাহলে ভাইরাস বা ছত্রাক ঘটিত রোগে এদের কোনো কাজ করে না। এরপর দেখব ভ্যাকসিন। ভ্যাকসিন কি না যখন কোনো জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা ছত্রাক আমাদের দেহে প্রবেশ করে, তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো নানা ক্ষতিকর যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এরা হলো অ্যান্টিজেন। এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়। এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এই প্রোটিনধর্মী যৌগগুলি হলো অ্যান্টিবডি। কোনো জীবদেহের রোগ প্রতিরোধের স্বাভাবিক এই ক্ষমতাই হলো অনাক্রমতা বা ইমিউনিটি। মনে করো তোমার কোনো সাধারণত কোনো জ্বর হয়েছে, তখন হয়তো তুমি ডাক্তারও দেখাওনি, কোনো ওষুধও খাওনি, কিন্তু তোমার অটোমেটিকলি 2-3 দিনে বা 1-2 দিনে তোমার জ্বরটা ঠিক হয়ে গেল। কিভাবে হলো না আমাদের বডিতে অলরেডি এক ধরনের সৈন্য থাকে, এক ধরনের সৈন্য বসবাস করে, যাদের বলা হয় অ্যান্টিবডি। যখন বাইরে থেকে কোনো জীবাণু এসে আমাদের শরীরে প্রবেশ করে, যাদের বলা হয় অ্যান্টিজেন, তারা কি করে, তারা যখন আমাদের দেহের কোনো ক্ষতি করে, তখন আমাদের বডিতে অলরেডি যে অ্যান্টিবডিগুলো উপস্থিত আছে, তারা তাদেরকে ধ্বংস করে এবং তাদেরকে মেরে ফেলে। যখন তাদেরকে ধ্বংস করে দেয়, তখন আমরা সুস্থ হয়ে যাই। এখন কোনো মৃত, দুর্বল জীবিত অণুজীবকে বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষয়কে নির্দিষ্ট ডোজে আগে থেকে কোনো মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে কি হতে পারে, ওই ধরনের অণুজীবদের বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এই পদ্ধতিকে বলা হয় টিকাকরণ বা অনাক্রমতা। ভ্যাকসিন ব্যবহার করে টাইফয়েড, টিটেনাস, পোলিও, ডিপথেরিয়া মতো বহু রোগকে ঠেকানো সম্ভব হয়েছে। তাহলে এর আগে যে ইমিউনিটি বা অনাক্রমতা যেটা ব্যাপারটা জানলাম, সেটা ছিল যে অলরেডি আমাদের বডিতে যে অ্যান্টিবডিরা আছে, তারা যখন নিজেরাই যখন অ্যান্টিজেনদের ধ্বংস করে আমাদের সুস্থ করে তুলছে, সেই পদ্ধতিটা হচ্ছে ইমিউনিটি। বলে না যে তোমার শরীরে ইমিউনিটি খুব কম, মানে কি, যদি শরীর খুব দুর্বল, ওর বডি নিজে থেকে রোগটার প্রতি লড়াই করতে পারছে না। এবার টিকাকরণ ব্যাপারটা কি না টিকাকরণ ব্যাপারটা হলো, দেখবে ছোটোবেলাতেই আমাদের বিভিন্ন রকমের টিকা দেওয়া হয়। পোলিওর টিকা, টিটেনাসের টিকা, টাইফয়েড, বিভিন্ন রকমের আমাদের টিকা দেওয়া হয়। এছাড়াও আমরা বেশ কিছুদিন আগে আমরা করোনার বিরুদ্ধে লড়ার জন্য যে ভ্যাকসিন নিলাম, সেই ভ্যাকসিনটাও এক রকমের টিকাকরণ। সেটা কি হলো না, সেটা আগে থেকে ওই টিকাকরণের মাধ্যমে মনে করো কোনো বাচ্চাকে পোলিওর টিকা দেওয়া হলো। এর ফলে কি হলো না, ওর বডিতে, মানে সেই বাচ্চার বডিতে অলরেডি পোলিও রোগের জন্য লড়াই করার যে সৈন্যগুলো, সেগুলোকে আমরা ওই বডিতে রেখে দিলাম। এরপর যদি ভবিষ্যতে কোনো দিন পোলিও রোগের জন্য কোনো ব্যাকটেরিয়া ওর বডিতে প্রবেশ করে অ্যান্টিজেন রূপে, তখন অলরেডি তার বডিতে পোলিও রোগের জন্য আক্রমণ করার জন্য যে সৈন্যগুলো রাখা হয়েছে, মানে অ্যান্টিবডি, তারা নিজেরাই তখন লড়াই করতে সক্ষম হবে। তাহলে আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে ওঠার জন্য যে ব্যবস্থা করা হয়, তা হলো টিকাকরণ বা অনাক্রমণকরণ। এবার দেখব বর্জ্য পরিষ্কারে অণুজীবের কীরকম ভূমিকা আছে। মল বা মূত্রের মতো অশোধিত বর্জ্য মানব স্বাস্থ্যের পক্ষে
এক বিশেষ ঝুঁকি। কোনো কোনো ব্যাকটেরিয়া কম অক্সিজেনযুক্ত পরিবেশে থাকে। এরা এ ধরনের বর্জ্যকে ভেঙে নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে। এরা রোগ সংক্রমণের সম্ভাবনা কমায়, আবার মাটির উর্বরতাও বাড়ায়। ভারত বা চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্য জন্তুর মল, তরকারি খোসার মতো বর্জ্যকে মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে মিথেন গ্যাস তৈরি করা হয়। এই গ্যাস কয়লা বা কেরোসিন ও মতো জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হলো না, মল বা মূত্রর মতো আবশ্যিক বর্জ্য কি হয় না, মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ব্যাকটেরিয়া কি করে না, এই মলমূত্রকে ভেঙে দেয় এবং মাটিতে মিশিয়ে দেয়, যার ফলে কি হয় না, মাটির উর্বরতাও বৃদ্ধি পায়। এছাড়া ভারত বা চীনের মতো কি হয় দেশে না, গ্রামের দিকে মানুষ কি করে না, অন্য জন্তুর মল, তরকারি খোসা এগুলো কি করে না, পচিয়ে দেয়। পচিয়ে কি করে না, মিথেন গ্যাস তৈরি করে। মিথেন গ্যাস তৈরি করার ফলে সেই গ্যাসের মাধ্যমেই রান্নাবান্না এইসবের কাজকর্ম করে। মানে কয়লা বা কেরোসিনের বিকল্প হয়ে ওঠে এইসব মিথেন গ্যাস। মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়। তাহলে বর্জ্য পরিষ্কার করাতেও অণুজীবের বেশ কিছু ভূমিকা আছে। তাহলে আজ আমরা জানলাম যে অণুজীবদের ভূমিকা কৃষিতে, খাদ্য প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে এবং বর্জ্য পরিষ্কারে। তাহলে এই অধ্যায়ের আজকে এটা শেষ ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে যখনই নতুন কোনো ক্লাস দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।